হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের ভালো রাখার চেষ্টায় আমি তোমাদের সঙ্গে রয়েছি সহকারী অধ্যাপক ডক্টর মন্টু বিশ্বাস। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের অন্তর্গত সিভিএসই বা কমন ভ্যালু অ্যাডেড কোর্স কনস্টিটিউশনাল ভ্যালুজ বা সাংবিধানিক মূল্যবোধ, এই যে পেপারটি রয়েছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের তৈরি করতে হবে সেই প্রশ্নগুলিকে নিয়ে আজকের ভিডিওয়ে আলোচনা করা হবে। ভিডিও শুরু করার আগে বলি, তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন রয়েছে এবং এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিও। আর নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না। চলো দেরি না করে আজকের আলোচনা শুরু করা যাক। তোমরা যারা বিএ, বিএসসি এবং বিকম অনার্স বা মেজর এবং মাল্টিডিসিপ্লিনারি বা জেনারেল যে শাখাতেই পড়াশোনা করো না কেন, তোমাদের সকলকেই পড়তে হবে কমন ভ্যালু অ্যাডেড কোর্স হিসাবে দুটি বিষয়। এক হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ বা পরিবেশবিদ্যা এবং 2 নম্বর হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালুজ বা সাংবিধানিক মূল্যবোধ। আজকে আমরা এই ভিডিওতে সাংবিধানিক মূল্যবোধ এই পেপারটির গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে নিয়ে আলোচনা করব। প্রথম সেমিস্টারে পাঠরত সকল ছাত্রছাত্রীদের জন্যই এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সকলের কাছেই অনুরোধ তোমরা আলোচনাটি শেষ পর্যন্ত শুনে নাও এবং প্রয়োজনে খাতায় প্রশ্নগুলিকে লিখে নিয়ে উত্তরগুলিকে তৈরি করবে। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখার অনুরোধ রইল, কারণ এখানে আমি এই প্রশ্নগুলি ধরে ধরে সমস্ত উত্তরগুলিকেও লিখে দেব এবং উত্তরগুলিকে লিখে দিয়ে যখন ভিডিওগুলি দেওয়া হবে তখন তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। আমাদের এই পেপারটির নাম হলো কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ, অর্থাৎ সাংবিধানিক মূল্যবোধ এবং মৌলিক কর্তব্যসমূহ। আমরা এই লাস্ট মিনিট সাজেশন আলোচনা প্রসঙ্গে প্রথমেই জেনে নেব যে এখান থেকে কিভাবে কত নম্বরের কটি কোশ্চেন তোমাদের লিখতে হবে। সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিজ এই পেপারটি থেকে তোমাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এই পেপারটিতে মোট নম্বর রয়েছে 50। এই 50 নম্বরের জন্য তোমাদের 25 নম্বর করে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে তোমাদের সিলেবাসে 2টি মডিউলে বিষয়গুলিকে বিন্যস্ত করা হয়েছে। একইভাবে তোমাদের প্রশ্নও কিন্তু 2টি মডিউলে আলাদা ভাগ করে আসবে। প্রথম মডিউল থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তোমাকে একটির উত্তর দিতে হবে, এবং দ্বিতীয় মডিউল থেকে 2টি প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে থেকেও তোমাদের একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এই 2টি প্রশ্ন মিলিয়ে 25 এবং 25 50 নম্বর। এবারে আমরা দেখে নেব যে কি কি প্রশ্ন এখানে তৈরি করতে হবে। এই যে 25 নম্বরের 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, সেই 25 নম্বরের যে প্রশ্নটি আসবে সেখানে কিন্তু অনেকগুলি ভাগ থাকতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে তোমাদের প্রশ্নের মধ্যে যে ছোট ছোট ভাগগুলি হতে পারে সেগুলিকে কিন্তু আলাদা আলাদা করে তৈরি করতে হবে। প্রথমেই দেখে নেব মডিউল 1 থেকে কি কি প্রশ্ন তৈরি করতে হবে। প্রশ্নগুলিতে প্রবেশের প্রথমেই তোমাদের কয়েকটি বিষয় জেনে রাখতে হবেই। এই বিষয়গুলি যে কোনো প্রশ্নের শুরুতেই কিন্তু ছোট ছোট অংশ হিসেবে দিয়ে দিতে পারে। সেই বিষয়গুলি কি কি? 1 নম্বর বিষয়, ভারতবর্ষের সংবিধানের খসড়া প্রস্তুত কমিটির চেয়ারম্যান কে ছিলেন, অথবা কার নেতৃত্বে ভারতবর্ষের সংবিধান লিখিত হয়েছিল। 2 নম্বর বিষয়, কত তারিখে ভারতবর্ষের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়েছিল। 3 নম্বর বিষয়, কত তারিখে ভারতবর্ষের সংবিধান কার্যকর করা হয়েছিল। 4 নম্বর বিষয়, ভারতবর্ষের মূল সংবিধানে কটি ধারা, তপশিল এবং অধ্যায় ছিল। 5 নম্বর বিষয়, বর্তমানে ভারতবর্ষের সংবিধানে কটি ধারা, তপশিল এবং অধ্যায় আছে। এবারে আমরা প্রশ্নগুলির দিকে যাব। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত মূল্যবোধগুলি কি কি। ভারতীয় সংবিধানে উল্লিখিত যে কোনো 2টি মূল্যবোধের বিশদ পরিচয় দাও। এই 2 নম্বর প্রশ্নটি সম্পর্কে বলি। এই প্রশ্নটি কিন্তু অথবা দিয়ে এভাবেও আসতে পারে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ন্যায় বিচার, স্বাধীনতা, সাম্য এবং সৌভ্রাতৃত্বের ধারণাগুলি পর্যালোচনা করো। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে প্রথমেই তোমাদের ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনা অংশটি কিন্তু মুখস্থ করে রাখতে হবে। এই অংশটি থেকেই তোমরা প্রথম মডিউলে তোমাদের যে বিষয়গুলি দেওয়া হয়েছে তার মূল ধারণাটি পেয়ে যাবে।
সেই জন্য আমি তোমাদের বলবো যে ভারতবর্ষের সংবিধানের এই প্রস্তাবনা অংশটি তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে। সেই প্রস্তাবনা অংশটি তাই আমি এই প্রসঙ্গে এখানে লিখে দিয়েছি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বলা রয়েছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign socialist secular democratic republic and to secure all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. অর্থাৎ আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সঙ্গে শপথ করছি এবং তার সকল নাগরিকের জন্য সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম ও উপাসনার স্বাধীনতা, মর্যাদা ও সুযোগ সুবিধার সমতা সৃষ্টি এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিত করার মধ্য দিয়ে যাতে সৌভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে, তার জন্য আমাদের গণপরিষদে আজ 1949 সালের 26শে নভেম্বর এই সংবিধান গ্রহণ ও বিধিবদ্ধ করছি এবং নিজেদের অর্পণ করছি। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে যে ভারতবর্ষের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা বলা হয়েছে এবং বলা হয়েছে কয়েকটি বিশেষ মূল্যবোধের কথা। যথা ভারতবর্ষের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে ভারতবর্ষ হল সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র। এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু এর পরেও প্রশ্ন দেওয়া হয়েছে এবং এখানে যে মূল্যবোধগুলির কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে ন্যায় বিচার, স্বাধীনতা, সমতা এবং সৌভ্রাতৃত্ব। এই মূল্যবোধগুলিকে নিয়েই তোমাদের এই দ্বিতীয় প্রশ্নটি। এখানে সবকটি মূল্যবোধও ছোট ছোট করে আসতে পারে অথবা যে কোনো দুটি মূল্যবোধের বিশদ পরিচয়ও দিতে বলতে পারে। তাই এই প্রশ্নটি তোমরা একটু বিশেষ গুরুত্ব দিয়ে তৈরি করবে। এটা হলো প্রথম মডিউলের একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটি হলো, মৌলিক অধিকার বলতে কী বোঝো? অন্যান্য অধিকারের সঙ্গে মৌলিক অধিকারের পার্থক্যগুলি নির্দেশ করো। ভারতীয় সংবিধানে সংরক্ষিত মৌলিক অধিকারগুলি কি কি? ভারতের সংবিধানে লিপিবদ্ধ মৌলিক অধিকারগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আইনের অনুশাসন বলতে কী বোঝো? আইনের অনুশাসন সম্পর্কে ডাইসের নীতিগুলি আলোচনা করো। ভারতবর্ষে গণতন্ত্রের বিকাশে আইনের অনুশাসনের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটি বিশ্লেষণ করো। ক্ষমতা স্বতন্ত্রীকরণের মূল নীতিগুলি কি কি? ভারতে ক্ষমতা স্বতন্ত্রীকরণের সাংবিধানিক মর্যাদার দিকটি পর্যালোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় ভারতের প্রকৃতি বা আদর্শ সম্পর্কে কি বলা হয়েছে? ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় উল্লিখিত ভারতের প্রকৃতি বা আদর্শগুলির পরিচয় দাও। এখানে সেই প্রস্তাবনার একই বিষয়গুলিকেই নিয়ে আসা হয়েছে। সেখানে তোমরা সংবিধানের প্রস্তাবনা অংশটি পড়ার সময় আগেই জেনে নিয়েছো যে সংবিধানের প্রস্তাবনায় ভারতের প্রকৃতি বা আদর্শ সম্পর্কে মোট 5টি কথা বলা হয়েছে। 1 হচ্ছে সার্বভৌমিকতা বা সভরিনিটি, 2 হচ্ছে সমাজতন্ত্র বা সোশ্যালিজম, 3 হচ্ছে ধর্মনিরপেক্ষতা বা সেকুলারিজম, 4 হচ্ছে গণতন্ত্র বা ডেমোক্রেসি এবং 5 হলো প্রজাতন্ত্র বা রিপাবলিক। এই 5টি বিষয় সম্পর্কে ছোট ছোট করে আলোচনা তোমরা দেখে রাখবে। অনেক সময় যে কোনো 1টি 2টি বা 3টি বিষয়কে উল্লেখ করে দিতে পারে কিংবা হয়তোবা 5টিকেই একসঙ্গে লিখতে দিতে পারে। সেজন্য সবকটি
প্রকৃতি বা আদর্শ সম্পর্কে একটু ছোট করে তোমাদের জেনে রাখতে হবে। এই বিষয়গুলিকে একটু সাজিয়ে নিয়ে যদি তোমরা ভালোভাবে তৈরি করে রাখো তাহলে 100% নিশ্চিত থাকতে পারো যে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর লিখতে কোনো রকম অসুবিধা হবে না। চলে আসছি দ্বিতীয় মডিউলে। এখানে প্রধানভাবে রয়েছে মৌলিক কর্তব্যগুলি। এই সম্পর্কেও প্রথমে কয়েকটি বিষয় তোমাদের একটু জেনে রাখতে হবে। সে বিষয়গুলির মধ্যে রয়েছে 1. কর্তব্যের সংজ্ঞা দাও। 2. ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য বলতে কী বোঝানো হয়েছে। 3. কোন পরিস্থিতিতে, কবে এবং কততম সংশোধনীতে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়। 4 নম্বর, মৌলিক কর্তব্য বিষয়ে ভারতীয় সংবিধান সর্বশেষ কবে এবং কততম সংশোধন করা হয়। 5 নম্বর, বর্তমানে ভারতীয় সংবিধানে কটি মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে। এই 5টি বিষয়কে তোমরা আলাদা করে জেনে রাখবে। এগুলি বিভিন্ন প্রশ্নের শুরুতে ছোট অংশ হিসাবে কিন্তু দিয়ে দিতে পারে। চলো এবার দেখে নিই এই দ্বিতীয় মডিউল থেকে কোন কোন প্রশ্নগুলিকে ভালোভাবে তৈরি করতে হবে। 1 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলি উদ্ভবের প্রেক্ষাপট উল্লেখ করে এ বিষয়ে শরণ সিং কমিটির প্রতিবেদনের গুরুত্ব আলোচনা করো। ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যগুলির প্রয়োজনীয়তা এবং তাৎপর্য বিচার করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 51 ক ধারায় উল্লিখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে আলোচনা করো। এই প্রসঙ্গে মৌলিক কর্তব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। 3 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যগুলির আইনি মর্যাদা বিষয়ে তোমার অভিমত যুক্তিসহ আলোচনা করো। মৌলিক কর্তব্যসমূহকে কার্যকর করার জন্য ভার্মা কমিটির পর্যবেক্ষণ আলোচনা করো। মৌলিক কর্তব্যের সীমাবদ্ধতার দিকগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্য সম্পর্কে সংবিধানের কাজকর্ম সমীক্ষার জন্য জাতীয় কমিশনের প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো। এই 4টি বিষয়কে তোমরা খুব ভালোভাবে তৈরি করে রাখো, তাহলে এই 2 নম্বর মডিউল সম্পর্কেও তোমরা 100% নিশ্চিত হতে পারো যে পরীক্ষার সময় এখান থেকে যে প্রশ্ন দিক না কেন তোমাদের পরীক্ষার সময় প্রশ্নের উত্তর দিতে কোনো রকম অসুবিধা হবে না। এই সিভ্যাক কনস্টিটিউশনাল ভ্যালুজ এর প্রশ্নপত্র কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আসবে এবং তোমরা নিজেরা যে যে কলেজে পড়াশোনা করছো সেই নির্দিষ্ট কলেজেই এর পরীক্ষা হবে। আমরা আমাদের আজকের আলোচনাকে এখানেই শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সকলেরই মঙ্গল হোক, তোমরা জীবনে সফল হও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে।